আজ আমরা বাংলা ক্যালেন্ডারের একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। সালটা হচ্ছে ১৪৩৩, আর এর সঙ্গে সূর্যের যে একটা অদ্ভুত যোগাযোগ আছে সেটাও দেখব। আচ্ছা, নতুন বছর বললেই তো আমাদের সবার মাথায় প্রথমে কি আসে? ১ জানুয়ারি, তাই না? কিন্তু সব জায়গায় কি নতুন বছর ওই একই দিনে শুরু হয়? আসলে ব্যাপারটা তা নয়। পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছেন যাদের কাছে নতুন বছরটা আসে বসন্তের ঠিক মাঝামাঝি, মানে ধরুন এপ্রিল মাসে। তাহলে চলুন এই অন্য নববর্ষটা নিয়েই কথা বলা যাক। যেমন ধরুন ২০২৬ সালে ১৪ই এপ্রিল। সেদিন বাংলা ক্যালেন্ডারে ১৪৩২ সাল শেষ হয়ে শুরু হবে নতুন বছর ১৪৩৩। এই দিনটাকেই তো আমরা বলি পহেলা বৈশাখ। এটা কিন্তু শুধু একটা উৎসব না, বিশেষ করে বাঙালি ব্যবসায়ীদের জন্য দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই তারা নতুন হিসেবের খাতা খোলেন, যেটাকে বলা হয় হাল খাতা। তো কিভাবে পালন করা হয় এই পহেলা বৈশাখ? এই দিনটার আমেজটাই আলাদা। সবাই নতুন জামাকাপড় পরে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা চলে, মিষ্টিমুখ তো আছেই, সাথে থাকে নানা রকম ঐতিহ্যবাহী খাবার দাবার। আর সবাই সবাইকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায়। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ব্যবসাপাতিতে শুরু হয় নতুন হিসাব নিকাশ। এই উৎসবের একেবারে ভেতরের কথাটা কিন্তু এই লাইনটাতেই বলা আছে। এটা আসলে শুধু একটা দিনের সেলিব্রেশন নয়, এর আসল মানে হলো পুরনো সব কষ্ট, সব গ্লানি মুছে ফেলে নতুন করে শুরু করা, নতুন আশায় পথ চলা। আচ্ছা, এবার একটা মজার জিনিস বলি। ভাবুন তো, ঠিক যে সময়ে বাঙালিরা নববর্ষ পালন করছে, ঠিক সেই সময়েই এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একদম অন্য একটা দেশেও নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। হ্যাঁ, আমি কম্বোডিয়ার কথা বলছি। ওখানকার মানুষেরা তাদের ঐতিহ্যবাহী নতুন বছর চোল চোনাম থমে পালন করেন, আর সেটাও কিন্তু ঠিক এপ্রিলের মাঝামাঝি। এখানে পাশাপাশি দেখুন, একদিকে আমাদের পয়লা বৈশাখ আর অন্যদিকে কম্বোডিয়ার চৌলচোনাম থমে। দুটো উৎসবের নাম আলাদা, দেশ আলাদা, সংস্কৃতিও কত ভিন্ন, কিন্তু তারিখটা দেখুন প্রায় একই সময়। এটা কি করে সম্ভব? এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? না, এটা মোটেই কাকতালীয় নয়। এই মিলের পেছনের আসল কারণটা লুকিয়ে আছে আমাদের থেকে অনেক দূরে, মহাকাশে। ব্যাপারটা হলো জ্যোতির্বিজ্ঞানের। দেখুন, এই সময়ে সূর্য মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে, আর এই মহাজাগতিক ঘটনাটাকেই বলা হয় মেষ সংক্রান্তি। প্রাচীন গণনা অনুযায়ী এটাই হলো সৌর বছরের একদম প্রথম দিন। তাহলে বুঝতেই পারছেন আসল সংযোগটা কোথায়। সূর্যই কিন্তু এই আলাদা আলাদা সংস্কৃতিকে একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে। তাই পহেলা বৈশাখ হোক বা চোলচানাম থমে, সবকিছুর পেছনেই রয়েছে সূর্যের এই বার্ষিক পরিক্রমা। আর সময়গণার এই সৌর পদ্ধতিকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে বহু পুরনো ঐতিহ্য, যেখানে বিশ্বাস আর শিল্পকলা মিলেমিশে এক হয়ে গেছে, ঠিক যেমনটা আমরা দেখতে পাই এই অসাধারণ বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারটিতে। এই যে দেখুন, এটা হলো বাংলা ১৪৩৩ সালের একটি ধর্মীয় পঞ্জিকা বা ক্যালেন্ডারের কভার। এটা কিন্তু শুধু তারিখ দেখার জিনিস না, এর মধ্যে সময়, শিল্প আর আধ্যাত্মিকতার একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন ঘটেছে। এই ক্যালেন্ডারের বৈশিষ্ট্য হল এর পাতায় পাতায় ভগবান বিষ্ণুর ১০টা প্রধান রূপ, অর্থাৎ দশাবতারের গল্প ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এই দেখুন, মৎস্য অবতার, যিনি এক ভয়ঙ্কর বন্যার সময় মাছের রূপ ধরে মানব জাতিকে বাঁচিয়েছিলেন। আবার এই দিকে দেখুন নরসিংহ অবতারের ছবিটা। অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের এই রূপ ধারণ করে তিনি এক অসুর রাজাকে বধ করেছিলেন। শিল্পকর্মগুলো একবার দেখুন, কি অসাধারণ, তাই না? রামের মতো আদর্শ রাজার ছবি যেমন আছে, তেমনই আছেন শ্রীকৃষ্ণ, যিনি ছিলেন এক ঐশ্বরিক শিক্ষক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই দশাবতারের মধ্যে গৌতম বুদ্ধকেও কিন্তু এক অবতার হিসেবে দেখানো হয়েছে। আর একদম শেষে আছেন কল্কি অবতার। বিশ্বাস করা হয় যে এই যুগের শেষে তিনিই আসবেন। মানে এই একটা ক্যালেন্ডারই যেন সময়ের বিশাল এক চক্রকে আমাদের চোখের সামনে তুলে ধরে। তাহলে এই সব কিছুর পেছনে মূল ভাবনাটা কি? নতুন করে সবকিছু শুরু করার এই যে আশা। একদিকে এর ভিত্তি হল সূর্য, ওই একটাই মহাজাগতিক ঘটনা যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে। আর অন্যদিকে রয়েছে একটা সার্বজনীন আশা, সব মানুষের মনের ভেতরের একটা চাওয়া, যে নতুন বছরটা যেন শান্তি, সমৃদ্ধি আর আনন্দ নিয়ে আসে। শেষে শুধু একটা প্রশ্নই মনে আসে, আমাদের এই ঐতিহ্যগুলো, এই উৎসবগুলো কি শুধুই পুরনো দিনের স্মৃতি, নাকি এগুলো আসলে আমাদের সবাইকে এই বিশাল মহাবিশ্বের সাথে আর একে অপরের সাথে জুড়ে দেওয়ার একটা মাধ্যম? ভেবে দেখার মতো, তাই না?